বাংলাদেশের টেলিভিশন চ্যানেল তো সেন্সরড। তারা তো বাংলাদেশ আওয়ামী লীগের কাউকে এখন পর্যন্ত ডেকেছে বাংলাদেশে সেই 33-34টি চ্যানেল বা 40টি চ্যানেল এখন পর্যন্ত শুনিনি। কার ঘাড়ে দুটো মাথা আছে যারা পুঁজি বিনিয়োগ করে বিভিন্ন মিডিয়া করেছে, সেই মিডিয়া স্বতন্ত্রভাবে নিজেরা স্বাধীনভাবে চলবে, এই সমর্থ তো এই সরকারের সময় কোনো মিডিয়ার নেই। আত্মীয় স্বজন, স্ত্রী, নেতারা, বিএনপির নেতারাও বলেছেন যে এরা ক্রস ফায়ারে মারা গেছে। সেই তারাই আবার প্রথম আলো থেকে সব পত্রিকায় প্রকাশিত হয়েছে, তারাই আবার একটা হত্যা মামলা দিয়েছে এবং চাঁদাবাজির মামলা, সেটা তো আমি 1 নম্বর আসি। কেন জেলে নেওয়া হয়েছে 3,60,000 মানুষকে? কেন মামলা করা হয়েছে 18 লক্ষ মানুষের বিপক্ষে? তারা কি প্রত্যেকেই আন্দোলনের বিরোধিতা করেছে? তারা কি প্রত্যেকেই মানব হত্যার সাথে জড়িত? তারা কি সন্ত্রাসের সাথে জড়িত? না, অনেকেই না, কিন্তু তারা আওয়ামী লীগ করার জন্য। এবং এইটার কারণে দেশ ছাড়তে হয়েছে যে বাংলাদেশে আইন শৃঙ্খলা যে পরিস্থিতি, রাস্তায় গেলে গতকাল পর্যন্ত আমি দেখেছি শুধুমাত্র আওয়ামী লীগের নেতাকর্মী ভেরিফাইড সংখ্যা অনেক বেশি, 205 জনকে হত্যা করা হয়েছে পিটিয়ে, কুপিয়ে বা গুলি করে। আমি ন্যায় বিচার পাবো কিনা এইটার গ্যারান্টি যদি আপনি দিতে পারেন, দর্শকরা দিতে পারেন, তাহলে আমি কালকে সকালের প্রথম ফ্লাইটেই আমি দেশে যাব। যে সমস্ত বিভিন্ন দলের নেতাকর্মীদের হত্যা করা হয়েছে, মানুষ হত্যা করা হয়েছে, বাড়িঘর পোড়ানো হয়েছে, ধর্ষণ করা হয়েছে, তাদেরকে ইনডেমনিটি দেওয়া হয়েছে। এটা কি আমরা কোনো জঙ্গলে বাস করছি? সম্ভবত 5ই অগাস্ট এই পরিবর্তনের, নতুন বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর সম্ভবত আপনার একটি প্রথম লাইভ টেলিভিশন সাক্ষাৎ। আমি অনেকগুলো দিয়েছি, মানে দেশের বাইরে থাকা অবস্থায়। হ্যাঁ, 5ই অগাস্টের পরে অনেকগুলো লাইভে আমি গেছি বাংলাদেশের টেলিভিশন চ্যানেলে। যাই হোক, না, বাংলাদেশের টেলিভিশন চ্যানেল তো সেন্সরড। তারা তো বাংলাদেশ আওয়ামী লীগের কাউকে এখন পর্যন্ত ডেকেছে বাংলাদেশে সেই 33-34টি চ্যানেল বা 40টি চ্যানেল এখন পর্যন্ত শুনিনি। না, বাংলাদেশের কোনো চ্যানেলে যায়নি, আমি অনলাইন চ্যানেলগুলোতে গেছি, আপনাদের মতো যেগুলো। কেন আসলে ডাকছে না? যেহেতু আপনি এই প্রসঙ্গটি উত্থাপন করেছেন, আমাদের দর্শকদের কিছু জানিয়ে রাখি, আজকের অনুষ্ঠানে আমাদের ডাকছে না। জি, 3টা কারণ। প্রথমত কারণ হচ্ছে যে পত্রিকার মালিক চিন্তা ভাবনা করছে যে আমরা যদি এখন আওয়ামী লীগের কাউকে ডাকি 5ই অগস্টের পর থেকেই, তাহলে আমাদের সরকারের উপর থেকে আমাদের উপর খড়গ নেমে আসবে। দ্বিতীয়ত, সরকার থেকে সরাসরি মনিটর করা হয় যাতে কেউ জয়েন করতে না পারে। তৃতীয়ত, ওই যে একটা ছাত্রদের আবার একটা সংগঠন আছে যারা নিজেদেরকে যারা বাংলাদেশের অনেক কিছু ভাবেন, তারা এসে আবার ওই আপনি দেখেন না, চাকরি চলে গেছে সাংবাদিকদের, অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল হয়েছে, দেখেননি আপনি? আপনি দেখেননি একটা টিভি অনুষ্ঠান করার জন্য 10 জন মানুষের চাকরি হঠাৎ করে চলে গেল? আপনি দেখেননি যে 8 জন সাংবাদিক এখন জেলে আছে, প্রখ্যাত সাংবাদিকতা করার জন্য, কিন্তু তারা জেলে নেই? কিংবা আপনি কি দেখেন নাই যে 300-রও বেশি সাংবাদিকের নামে হত্যা মামলা হয়েছে? কার ঘাড়ে দুটো মাথা আছে যারা পুঁজি বিনিয়োগ করে বিভিন্ন মিডিয়া করেছে, সেই মিডিয়া স্বতন্ত্রভাবে নিজেরা স্বাধীনভাবে চলবে, এই সমর্থ তো এই সরকারের সময় কোনো মিডিয়ার নেই। সুতরাং কিভাবে তারা ডাকবে? তাদেরকে আমি দোষ দেই না, কারণ যে মবের রাজত্ব শুরু হয়েছে তাতে কেউ নিরাপদ নয়। এই নিরাপত্তাহীনতার কারণে আমাদেরকে ডাকা হচ্ছে না। তো একই কর্মকাণ্ড কি আপনারা করেছিলেন? আপনাদের বিগত সময়ের যখন আপনারা দায়িত্বে ছিলেন, আপনারা কি একইভাবে ভিন্ন মতের, ভিন্ন পথের, ভিন্ন আদর্শের গণমাধ্যমকে কি আপনারা টুটি চেপে ধরতে চেয়েছিলেন? যে কারণে একই কাজ আপনাদের সময়েও হচ্ছে, আপনাদের বেলায়ও হচ্ছে? আপনাকে দুটো ভাগে ভাগ করতে বলবো আমি। প্রথমত বলবো যে হ্যাঁ, যদি 2-1টা পত্র-পত্রিকা বিভিন্ন কারণে বা 2-1টি টিভি চ্যানেল, 2-1টি বলেছি আমি, তাদেরকে হয়তোবা তাদেরকে তাদের প্রকাশনা বন্ধ করে দেওয়া হয়েছে কিংবা তাদেরকে চলতে দেওয়া হয়নি বিভিন্ন কারণে। কিন্তু যদি ঢালাওভাবে ধরে থাকেন, যদি বাস্তবতার ক্ষেত্রে দেখবেন, আপনি সাংবাদিক হিসেবে জানেন 4 আগস্ট পর্যন্ত বিএনপি বলেন, অন্যান্য বিরোধী দলের বলেন, টকশো বলতেই 3 জন আসতো বা 6 জন আসতো, ভাগ করে দেওয়া হতো। বিএনপি থেকে একজন, আওয়ামী লীগ থেকে একজন, জাতীয় পার্টি থেকে একজন, আবার বাম দল থেকে একজন, বিভিন্ন একটা কম্বিনেশন করা হতো এবং কাউকে আসতে দেওয়া হয় নাই। এটা মনে হয় আপনি অস্বীকার করবেন না। আপনি নিশ্চয়ই সেই 4 আগস্ট 2024 পর্যন্ত আপনার নিশ্চয়ই মনে আছে, এবং তারা স্বাধীনভাবে সরকারকে সমালোচনা করতে পারত। হ্যাঁ, কোনো টক শো বাদ দিয়ে অন্যান্য অনুষ্ঠানগুলো হয়তো বা সরকারের প্রশংসা করেছে,
কিন্তু কাউকে টিভিতে আসতে বাধা দিয়েছে এটা সত্যিও বলতে পারবে না, কারণ এগুলো দৃশ্যমান, এগুলো প্রমাণিত। যাই হোক, আমরা আজকের সমসাময়িক রাজনীতিতে থাকছি। আমরা আপনার কিছু ব্যক্তিগত বিষয়ে আমরা নিশ্চয়ই পরে আসবো। আর আপনি যদি মনে করেন যে সেই ব্যক্তিগত বিষয়ের জবাব দিতে চান, আপনার নামে একটি হত্যা মামলা রয়েছে সিরাজগঞ্জে। সিরাজগঞ্জ পৌর শহরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা কর্মসূচি চলাকালে গুলিবিদ্ধ ৩ জন নিহত হবার ঘটনার আপনি একজন হত্যা মামলার আসামি। প্রথমেই বলে রাখি, আপনি সংখ্যাটা কম বলেছেন। আমি ৭টি মামলার আসামি। ৭ টি কি সিরাজগঞ্জের হত্যা মামলা? আহ, আমি আসছি। হত্যা মামলা হচ্ছে ৫টি ৫টি, আর বিস্ফোরক এবং বিস্ফোরক মামলা ২টি, এবং ৫টি মামলা, সেটা বলে ৩টির কথা আপনি বলেছেন। ৪ঠা আগস্ট ১১টা ৪০ মিনিটে সিরাজগঞ্জে ৩ জন মানুষ মারা যায় এই সংঘর্ষের সময়। সেই সময়টিতে আমি ঢাকাতে ছিলাম, যার ভিডিও ফুটেজকে আমি থানায় সরবরাহ করেছি। যে সময়টিতে আমি আমার পাসপোর্ট কালেক্ট করছিলাম ঢাকা ব্রিটিশ ভিসা সেন্টার থেকে, একই সময় সেটাও কালেক্ট করেছি, অথচ তারা আমাকে ১ নম্বর আসামি করেছে। আমার কল ডিটেলস রেকর্ড, দুটো মোবাইল ছিল, সেই দুটো মোবাইলের কল রিপোর্টটা আমি থানা, ডিসি, এসপি এবং শপথ প্ররোকের কাছে পাঠিয়েছি। তারপর এখন আমি ১ নম্বর আসামি। এর পরবর্তীকালে আরেকটি হত্যা মামলা, যেটি ক্রসফায়ারে মারা গিয়েছিল, সেই সময়ের আত্মীয় স্বজন, স্ত্রী, নেতারা, বিএনপির নেতারাও বলেছেন যে এরা ক্রসফায়ারে মারা গেছে। সেই তারাই আবার প্রথম আলো থেকে সব পত্রিকায় প্রকাশিত হয়েছে, তারাই আবার একটা হত্যা মামলা দিয়েছে এবং চাঁদাবাজির মামলা, সেটা তো আমি ১ নম্বর আসামি। পরবর্তীতে একজন মানুষকে পায়ে গুলি করেছিল পুলিশ। প্রথমে ১১ জন পুলিশ সদস্যকে মামলা দেওয়ার চেষ্টা করা হলো। যখন পুলিশ সেই মামলা গ্রহণ করে নাই, তখন যত দোষ নন্দ ঘোষ, আমি তো আছি, সুতরাং আমাকে ১ নম্বর আসামি করে সেই মামলা দেওয়া হলো। তারপরে যে সময়টিতে আমি ঢাকায় ছিলাম না, সেই সময়টিতে ২৮শে অক্টোবর ২০২৩, ন্যাশনাল নিউজ, আমি এলাকায় গেলে ন্যাশনাল নিউজ হতো এবং প্রতিটা পত্রিকা আছে, আমি সিরাজগঞ্জে ছিলাম। সেই সময়টিতে বিএনপির যে সর্বশেষ জনসভাটি হলো, তাতেও নাকি সিরাজগঞ্জের ১৩ জনের একটা লিস্ট গেছে, আমি ১ নম্বর আসামি। এরপরে হঠাৎ করে শুনলাম যে ঢাকায় নাকি একটা পল্লবীতে বা সম্ভবত গাইবান্ধার ছেলে পল্লবীতে মারা গেছে, বা পল্লবীর ছেলে গাইবান্ধায় মারা গেছে, সেখানেও নাকি আমি আছি। তো এই সমস্ত মামলা, ঘটনা যে অসত্য তা কিন্তু আমি বলছি না, যে কেউ মারা যায়নি, কেউ সেই সময় হত্যা হয়নি, কেউ সময় অত্যাচার হয়নি, কিন্তু মামলার যে আসামি করা হয়েছে সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, এবং এলাকায় যাদের একটু জনপ্রিয়তা আছে, যারা আওয়ামী লীগের পক্ষে কথা বলে, এই যে একটা টক শো করছি, হয়তো কাল সকালে, এখন ৭টা বললাম, কাল সকালে হয়তো সংখ্যাটা বাড়তে পারে। তো এই হচ্ছে বাংলাদেশের অবস্থা, এবং সেটা শুধু আমি না, এই সরকারও স্বীকার করেছে যে আসলে মামলাগুলো মিথ্যা হচ্ছে, এবং সরকার সেপ্টেম্বর ২০২৪ একটা প্রজ্ঞাপন জারি করেছিল যে যাদের মিথ্যা নাম আছে তাদেরকে যেন যাচাই বাছাই করা হয়। আমি দরখাস্ত করেছিলাম প্রমাণ সহ, সেটা আর আলোর মুখ দেখেনি। পরবর্তীতে সরকার বলল যারা মিথ্যা মামলা বাতিল করা হবে, তেন ডিসির কাছে অ্যাপ্লিকেশন করার জন্য, পরবর্তীতে পিপি মতামত দিলে সেটার ব্যাপারে ফয়সলা করার জন্য। আমি যে দরখাস্তগুলো করেছি সেটা পিপি পর্যন্ত, অর্থাৎ পাবলিক প্রসিকিউটর পর্যন্ত পৌঁছায় নাই, এবং তারা সেগুলো ওই মবের ভয়ে নিজেদের পদ টিকিয়ে রাখার জন্য সেই পর্যন্ত পৌঁছায় নাই। সুতরাং আমি এখন পর্যন্ত ৭ মামলার আসামি আছি আজকে পর্যন্ত, জানা মতে। এর বেশি হয়েছে কিনা আমি আসলে জানি না। আপনি মিউট করা আছেন। একজন দর্শক মন্তব্য করেছেন ওনাদের কোনো দোষ নাই, ওনারা খুব ভালো, তা না হলে দেশের বাইরে কেন? চমৎকার প্রশ্ন করেছেন আসলে দর্শকটি, আসলে দর্শককে ধন্যবাদ জানাই, এটা সকলেরই জানার দরকার আছে। আমি ওই দর্শককে উল্টা প্রশ্ন করবো না, তবে একটা কথা বলতে চাই, সেটি হচ্ছে যে বাংলাদেশ আওয়ামী লীগের সদস্য হওয়ার জন্য, যার সদস্য সংখ্যা কোটি কোটি, ৫-৬ কোটি, তাদেরকে কেন, কোটি কোটি মানুষকে কেন ঘর ছাড়া করা হয়েছে এই ৫ই আগস্টের পরে? কেন তাদেরকে এলাকা ছাড়া করা হয়েছে? কেন জেলে নেওয়া হয়েছে ৩,৬০,০০০ মানুষকে? কেন মামলা করা হয়েছে ১৮ লক্ষ মানুষের বিপক্ষে? তারা কি প্রত্যেকেই আন্দোলনের বিরোধিতা করেছে? তারা কি প্রত্যেকেই মানব হত্যার সাথে জড়িত? তারা কি সন্ত্রাসের সাথে জড়িত? না, অনেকেই না, কিন্তু তারা আওয়ামী লীগ করার জন্য। এবং এইটার কারণে দেশ ছাড়তে হয়েছে, যে বাংলাদেশে আইন শৃঙ্খলা যে পরিস্থিতি, রাস্তায় গেলে গতকাল পর্যন্ত আমি দেখেছি
শুধুমাত্র আওয়ামী লীগের নেতাকর্মী ভেরিফাইড সংখ্যা অনেক বেশি, 205 জনকে হত্যা করা হয়েছে পিটিয়ে, কুপিয়ে বা গুলি করে। বাংলাদেশে 153 জন মানুষকে মব লিঞ্চিং এর মাধ্যমে, মব ভায়োলেন্স এর মাধ্যমে হত্যা করা হয়েছে রাস্তায়। বাংলাদেশে হাজার হাজার লোককে পিটিয়ে রাস্তায় ফেলে রাখা হয়েছে। এই যদি আইন শৃঙ্খলা পরিস্থিতির অবস্থা হয়, যেটা কিন্তু ডক্টর ইউনূস লন্ডনে এসে স্বীকার করেছেন যে আইন শৃঙ্খলার অবস্থা ভালো না, আমরা আসলে পুলিশ কাজ করছে না, এই জন্য আমরা তেমন কিছু করতে পারছি না। এই যদি অবস্থা হয়, জীবনের ভয় কার না আছে? কারণ সেই অভিযোগ জন্য আমরা রয়েছে দেশে দাঁড়িয়ে আছি। পুলিশের আমি আপনাকে পুলিশের কথা শেষ করি। সেটা হচ্ছে আমি কালকে সকালে দেশে ফিরে যেতে চাই, আমি যাব। আপনি কি আমাকে একটা গ্যারান্টি বা দর্শক গ্যারান্টি দিতে পারবে? আমি যদি অপরাধ করে থাকি আমার বিচার হবে, আমার কোনো আপত্তি নেই। কিন্তু আমি যদি যে অপরাধে অপরাধী না, সেই অপরাধের নামে সেই মামলা চলবে কিনা? আজকাল কি হচ্ছে, জেলে নিয়ে যাওয়ার পরও জেলের মধ্যে জেলে নিয়ে যাওয়ার আগে অত্যাচার করা হচ্ছে, তো কোর্টে অত্যাচার করা হচ্ছে, আবার জেল গেট থেকে মুক্ত হলে তাদেরকে নতুন মামলা দিয়ে ভিতরে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। এটা তো আমার কথা না, পত্র পত্রিকা, কিন্তু ইউটিউব এবং আপনাদের সাইফুল্লাহ যিনি গণতান্ত্রিক আপনাদের পন্থীর প্রধান, আমার কথা শেষ করি। আমরা তো আওয়ামী লীগ করি, গণতান্ত্রিক পন্থার গণতান্ত্রিক দলের সাইফুল হককে চেনে সবাই এখন। তাকেও 15 দিন পর পর তার ভাইকে দেখতে ওই যে কাশিমপুর জেলখানায় যেতে হয়। ইন্টারভিউটা শুনছিলাম আমি। এবং তার ভাইকে 3টা জামিন নিয়েছে। সেই জামিন নেওয়ার পর বলছে আমি আর জামিন নেব না। জিজ্ঞেস করা হয়েছে, উপস্থাপক জিজ্ঞেস করে কেন জামিন নেবে না? বলছে জামিন 3বার নিলাম, প্রথমবার নেওয়ার পর দ্বিতীয় মামলা দিল, দ্বিতীয় মামলা জামিন নেওয়ার পর তৃতীয় মামলা দিল, তৃতীয় মামলা জামিন নেওয়ার পর চতুর্থ মামলা যখন দিয়েছে তখন আমি আমার ভাইয়ের মামলা বাড়াতে চাইনি। এই হচ্ছে দেশের বর্তমান অবস্থা। এই যে একজন লিখেছেন জাতির কাছে ক্ষমতায় অবশ্যই ফিরে এসে রাজনীতি করেন ভাই, অবশ্যই একটা চমৎকার কথা বলেছেন। ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা চাওয়া দরকার, এবং ভুল ত্রুটি একটা দল ক্ষমতায় থাকলে তাতে হতেই পারে, তাতেও অস্বীকার করার কোনো কারণ নাই। এবং সে ভুল ত্রুটি আমাদের হতে, সেটা আমরা অবশ্যই দুঃখ প্রকাশ করি, ক্ষমা প্রার্থনা করি। কিন্তু আমি যদি এখন দেশে ফিরে যাই, আমাকে তো এয়ারপোর্টে গ্রেফতার করা হবে, আমার আপত্তির কিছু নেই। কিন্তু আমি ন্যায় বিচার পাবো কিনা, এইটার গ্যারান্টি যদি আপনি দিতে পারেন, দর্শকরা দিতে পারেন, তাহলে আমি কালকে সকালের প্রথম ফ্লাইটেই আমি দেশে যাব। না হলে আমি যে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির এতটা অবনতি ঘটেছে, যে পক্ষে একজন মুক্তিযোদ্ধাকে জুতা দিয়ে পেটানো হচ্ছে পুলিশের সামনে, বাংলাদেশের মুক্তিযুদ্ধের সূতিকাগার 32 নাম্বারকে ভাঙা হচ্ছে ঘোষণা দিয়ে, যেখানে আইন শৃঙ্খলার সেখানে দায়িত্বের গ্রেফতার নিয়োজিত করা এবং হয়েছে ম্যাজিস্ট্রেটি পাওয়ার সহ অভিযুক্ত আর্মিরা দাঁড়িয়ে ব্যক্তিকে আছে, সেইখানে অভিযুক্ত থেকে 9 ঘন্টা ধরে ভাঙা হলো। কোন আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা আপনি বলছেন দেশে? সেটাকে অভিযুক্ত আপনাকেও তো সোচ্চার হতে হবে, আপনাকেও তো নির্বাচন বলতে হবে কমিশনে আইন নির্বাচন শৃঙ্খলা পরিস্থিতির কমিশনারকে অবস্থা খারাপ। নির্বাচন কমিশনারকে যে লাঞ্ছিত করা হয়েছে, হেনস্থা করা হয়েছে, তাকে অভিযুক্তদেরকে 3 জনকে গ্রেফতার করা হয়েছে, আমরা খবর পেয়েছি। তবে এই ঘটনাটি কে আপনি কিভাবে দেখেন? এই দায়িত্বশীল পদে থেকে তিনি যে নির্বাচন সম্পন্ন করেছেন সেই ভোটটিকে রাতের ভোট বলা হচ্ছে, এবং আপনাদের নির্দেশনার কারণে একজন প্রফেশনাল ব্যক্তি হেনস্থার শিকার হয়েছেন। এটা কিন্তু সকলেই বলছেন যে তিনি যদি কোনো অপরাধ করে থাকেন এবং সেজন্য তাকে গ্রেপ্তার করা যেতে পারে, তাতে কোনো অস্বীকার কোনো কারণ নাই। তাকে বিচারের আওতায় আনা যেতে পারে, তাতেও কোনো অস্বীকার, যে কোনো সুস্থ স্বাভাবিক মানুষ এই কথাটি বলবেন। আমি নিজেও বলি, আমি ওনার কথা বাদ দিলাম, আমার কথা বলি, আমি যদি কোনো প্রমাণিত অপরাধ করে থাকি, আমার শাস্তি হওয়া দরকার, কোনো সন্দেহ নেই। কিন্তু যে অপরাধটি আমি করিনি, সেই অপরাধের জন্য কেন আমাকে শাস্তি দেওয়া হবে? এটা কি প্রমাণিত? এটা কি ওই কয়জন 3জন মানুষকে দায়িত্ব দেওয়া হয়েছিল আপনি জুতার মালা গলায় দিবেন? ওই 3জন মানুষকে দায়িত্ব দেওয়া হয়েছিল আপনি জুতা দিয়ে পিটাবেন? তার যদি অপরাধ হয়ে থাকে নির্বাচন সংক্রান্ত, তার জন্য তার থানা আছে, আদালত আছে, সেইখানে তার বিচার হবে। তার যদি ফাঁসিও হয়ে যায়, আমরা একটা কথা বলবো না। কিন্তু এই ধরনের অনাচার বাংলাদেশে অবশ্যই বন্ধ করতে হবে। আরেকটা জিনিস খেয়াল করে দেখেন, জুলাইয়ের 15 তারিখ থেকে শুরু করে অগাস্টের 8 তারিখ পর্যন্ত যে সমস্ত বিভিন্ন দলের নেতাকর্মীদের হত্যা করা হয়েছে, মানুষ হত্যা করা হয়েছে, বাড়িঘর পোড়ানো হয়েছে, ধর্ষণ করা হয়েছে, তাদেরকে ইনডেমনিটি দেওয়া হয়েছে। এটা কি আমরা কোনো জঙ্গলে বাস করছি? আমরা কি এমন একটা দেশে বাস করছি যেখানে আইন শৃঙ্খলা বলে কিছু নেই? আমরা কোথায় আছি বাংলাদেশের মানুষ আজকে? এটা তো আমাদের বুঝতে হবে। রাজনৈতিক যে কোনো সরকার অনির্বাচিত সরকারের চেয়ে ভালো, এটা বাংলাদেশের মানুষ এবার খুব ভালো করে বুঝে গেছে।